আমি ৭ বছর বয়সে ঘামে ভিজে রুটি সেকতাম, আর আমার বৌমা ২০ ডিগ্রি এসির ঠান্ডায় সোফায় আরাম করে বসে থাকতো। কাজ সব আমি করতাম, কিন্তু সন্ধ্যায় ছেলে বাড়ি ফিরলে সে কোমর ব্যথার নাটক করে সহানুভূতি কেড়ে নিত। একদিন সাহস করে আমি আমার পোড়া কবজিটা ছেলেকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু বৌমা এমন একটা চাল খেললো যে শেষ পর্যন্ত আমি খারাপ হয়ে গেলাম। কিন্তু তারপর ছেলে এমন একটা সিদ্ধান্ত নিল যা দেখে সবার হুঁশ উড়ে যাবে। দুপুর 2:45 নাগাদ ডাইনিং রুমের পাশের ইস্ত্রি করার জায়গায় কৌশল্যা দেবী কাঁপতে থাকা হাত নিয়ে কোনোভাবে শেষ রুটিটা সেঁকলেন। ঘামের ফোঁটা তার চোখের পাতার উপর দিয়ে গড়িয়ে চশমার কাছে পড়ছিল, ফলে তার সামনে সবকিছু ঝাপসা দেখাচ্ছিল। তিনি আঁচল দিয়ে চশমা মুছে থালা সাজালেন। তারপর সেই থালা হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগোলেন। কিচেন থেকে বেরোতেই এসির ঠান্ডা হাওয়া তার ঘামে ভেজা শরীরকে ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য শরীরে কাঁপুনি ধরল, কিন্তু সেটা আরাম ছিল না, অসুস্থ শরীরের জন্য ছিল একটা ধাক্কা। কৌশল্যা দেবী কাপা গলায় বললেন, নাও বৌমা, খেয়ে নাও, ডালটা একটু গরম, সাবধানে। সোমা ফোনটা পাশে রেখে থালার দিকে তাকালো। একটা লোকমা তুলে মুখে দিতেই মুখ বিকৃত করিয়ে থালাটা আবার টেবিলের দিকে ঠেলে দিল। সোমা বিরক্ত হয়ে বলল, মা, এই ডালে এত কম নুন কেন? আপনাকে কতবার বলেছি আমার ব্লাড প্রেশার লো থাকে। আপনি কি চান আমি অজ্ঞান হয়ে যাই? তারপর রুটিটার দিকে তাকিয়ে বলল, আর এই রুটিটা দেখুন, একপাশে পড়ে গেছে। আমি কি পোড়া রুটি খাবো? কৌশল্যা দেবীর বুকটা হঠাৎ ধক করে উঠল। তিনি নুনের ডিব্বা আনতে ঘুরতেই মাথা ঘুরে গেল। পাশের চেয়ার ধরে নিজেকে সামলালেন। তিনি ধীরে বললেন, বৌমা, গ্যাসের আঁচ খুব বেশি ছিল, চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই হয়তো খেয়াল হয়নি। আমি আরেকটা এনে দিচ্ছি। সোমা হাত তুলে থামিয়ে দিল। থাক, এখন আর খিদে নেই। আপনি যান, আমার নীল রঙের শাড়িটা ইস্ত্রি করে দিন। আমাকে 4টের সময় বেরোতে হবে। এখন 3টে বাজে, আর শাড়িটা শিফনের। যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই বলে সে টিভির আওয়াজ বাড়িয়ে আবার সোফায় শুয়ে পড়ল। দুপুর 3:15। বাড়ির এক কোণে ইস্ত্রি করার টেবিল রাখা আছে। কৌশল্যা দেবী এখনো নিজের খাবার খাননি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু বৌমার আদেশ, তাই তিনি ভারী লোহার ইস্ত্রি প্লাগে লাগালেন। তার জয়েন্টের ব্যথা অসহ্য হয়ে উঠছিল, দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু ইস্ত্রির টেবিলটা উঁচু হওয়ায় দাঁড়াতেই হলো। ইস্ত্রি গরম হলো, তার ভাব আবার কৌশল্যা দেবীকে ঘামে ভিজিয়ে দিল। তিনি মনে মনে বললেন, হে ঈশ্বর, শুধু এই শাড়িটা ইস্ত্রি হয়ে যাক, তারপর এক গ্লাস জল খেয়ে মেঝেতেই শুয়ে পড়ব। তার হাত কাঁপছিল। শাড়ির আঁচলটা ইস্ত্রি করতে তুলতেই দুর্বলতার কারণে ইস্ত্রিটা হাত থেকে ফসকে তার কবজিতে পড়ল। আহ, মা! হালকা একটা চিৎকার বেরিয়ে এলো। শাড়িটা মাটিতে পড়ে গেল। কবজিতে লাল দাগ পড়ে গেল, চামড়া পুড়ে গেল। জ্বালা এত তীব্র ছিল যে চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। চিৎকার শুনে সোমা সেখানে এলো। সে কৌশল্যা দেবীর পোড়া হাতের দিকে নয়, মাটিতে পড়ে থাকা শাড়িটার দিকে তাকালো। সোমা চিৎকার করে বলল, এ কি করলেন? আমার 10,000 টাকার শাড়ি মাটিতে ফেলে দিলেন, ঠিকমতো মেঝে পরিষ্কারও করা হয়নি। আপনি ইচ্ছা করেই করেন এসব, যাতে আমি পার্টিতে যেতে না পারি। কৌশল্যা দেবী জ্বলতে থাকা কবজিটা অন্য হাত দিয়ে চেপে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, আমার হাতটা ইস্ত্রি লেগে পুড়ে গেছে। সোমা এক মুহূর্ত তাকে মুখ ঘুরিয়ে নিল। আপনার মনোযোগ কোথায় থাকে? বুড়ো বয়সে কি মাথাটাও কাজ করা বন্ধ করে দিয়েছে? যান, বার্নার লাগিয়ে নিন, কিন্তু আগে এই শাড়িটা ইস্ত্রি করে দিন। নাটক করে কাজ এড়ানোর চেষ্টা করবেন না। এই বলে সোমা পা ঠুকতে ঠুকতে চলে গেল। কৌশল্যা দেবী মেঝেতেই বসে পড়লেন। তার আর শক্তি ছিল না। শরীরে শক্তি নেই, আত্মসম্মানও যেন মরে গেছে। কাপা আঙ্গুল দিয়ে পোড়া হাতে ফু দিলেন। তারপর দেয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করলেন।
রান্নাঘরে তার নিজের খাবার ঠান্ডা হয়ে পড়ে আছে, আর এখানে বৌমার শাড়ি ইস্ত্রি হওয়ার অপেক্ষায়। ঠিক তখন বাইরে গাড়ির হর্ন শোনা গেল। সোমার কিটিপাটির বান্ধবী এসে গেছে। সোমা দৌড়ে এসে বলল, দেখুন তো, আপনার দিয়ে একটা শাড়িও ঠিকমতো ইস্ত্রি হয় না। সে কৌশল্যা দেবীর হাত থেকে আধা ইস্ত্রি করা শাড়িটা ছিনিয়ে নিল এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কৌশল্যা দেবীর ভারসাম্য নষ্ট হয়ে তিনি হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেলেন। সোমা একবারও পিছনে ফিরে তাকালো না। তাড়াতাড়ি শাড়ি গুছিয়ে পারফিউম ছিটিয়ে বলল, সন্ধ্যায় ডিনারে হালকা কিছু বানাবেন, আমি বাইরে খেয়ে আসবো। আর এই ছড়িয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে দেবেন। দরজা জোরে বন্ধ হয়ে গেল। বাড়িতে নেমে এলো গভীর নীরবতা। শুধু কৌশল্যা দেবীর চাপা কান্নার শব্দ সেই বড় বাড়ির মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল, যেখানে এসির ঠান্ডা ছিল কিন্তু সম্পর্কের উষ্ণতা মরে গেছে। লাখ টাকার ঝাড়বাতি আর ইতালিয়ান মার্বেল দিয়ে সাজানো সেই ড্রয়িং রুম তখন তার কাছে কবরস্থানের মতো লাগছিল। তিনি এখনো হাঁটু গেড়ে বসে আছে। সমান ধাক্কায় হাঁটুতে ব্যথা করছে, কিন্তু তার থেকেও বেশি জ্বালা করছে কবজিতে, যেখানে গরম লোহার ইস্ত্রি তার চামড়া তুলে দিয়েছে। কৌশল্যা দেবী মেঝে আঁকড়ে ধরে বললেন, হে গোবিন্দ, এত মানত করে কি এই দিন দেখার জন্যই আমি ছেলেকে জন্ম দিয়েছিলাম? তার গলা ধরে এলো। তিনি নিজের শাড়ির আঁচল মুখে চেপে ধরলেন, যাতে কান্নার শব্দ বাইরে না যায়। যদি প্রতিবেশীরা শুনে ফেলে তাহলে ছেলের বদনাম হবে। এই সংস্কারই তাকে এতদিন চুপ করিয়ে রেখেছে। চোখের জল গালের ভাঁজ বেয়ে মেঝেতে পড়ছিল। তিনি নিজের সাথেই বলতে লাগলেন, যে বাড়ির ভিত্তি আমি করেছিলাম, যে ছেলেকে বুকের দুধ খাইয়ে বড় করেছি, আজ সেই বাড়িতেই আমি যেন অপ্রয়োজনীয় আবর্জনা। তিনি নিজের পোড়া কবজির দিকে তাকালেন। লাল মাংস দেখা যাচ্ছে, ফোসকা পড়তে শুরু করেছে, জ্বালা যেন আগুনের মতো। তিনি পাশে রাখা জগ থেকে একটু ঠান্ডা জল ঢাললেন। ব্যথায় শরীর কেঁপে উঠল। বাড়িতে কেউ নেই যে তার ক্ষতে ওষুধ লাগাবে। কেউ নেই যে বলবে, মা আপনি শুয়ে পড়ুন, আমি সব করে দিচ্ছি। দেয়াল ধরেই খুব কষ্টে দাঁড়ালেন। হাঁটু কাঁপছে, মাথা ঘুরছে, পেট খিদেতে মোচড় দিচ্ছে, কারণ সকাল থেকে শুধু চা খেয়েছে। চোখ পড়ল ডাইনিং টেবিলে রাখা ঠান্ডা খাবারের দিকে, কিন্তু খাওয়ার ইচ্ছেই নেই। ঘড়ির দিকে তিনি তাকিয়ে দেখলেন 4:45। সোমার কথা মনে পড়ল। সন্ধ্যায় ডিনারে হালকা কিছু বানাবে আর সব জিনিস গুছিয়ে রাখবে। তিনি চোখ মুছে মনে মনে বললেন, যদি সন্ধ্যায় খাবার তৈরি না থাকে তাহলে রাতে আবার ঝগড়া হবে, আদিত্য কষ্ট পাবে। না, আমাকে উঠতেই হবে। একজন 60 বছরের বুড়িমা, যার হাত পড়ে গেছে, পা কাঁপছে, মন ভেঙে গেছে, তিনি আবার নিজের কষ্ট আঁচলে বেঁধে ল্যাংড়াতে ল্যাংড়াতেই সেই রান্নাঘরের দিকে এগোলেন, যা এখন তার কাছে জেলের মতো। হলঘরে শুধু নীরবতা, যেন চিৎকার করে বলছে, বাড়ি পাকা হয়েছে কিন্তু মানুষের মন কাঁচা রয়ে গেছে। সন্ধে 7টা, সূর্য ডুবে গেছে, বাড়ির আলো জ্বলে উঠেছে। দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ যেন সোমার জন্য অ্যালার্মের মতো বাজছিল। 7টা 10, আদিত্য অফিস থেকে ফেরার সময়। সোমা এতক্ষণ সোফায় আরামে শুয়েছিল। হঠাৎ বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ালো। তার মুখের ভাব এক মুহূর্তে বদলে গেল, যেন ক্যামেরা চালু হতেই কোনো অভিনেত্রী চরিত্র বদলে ফেলেছে। সে দ্রুত কিচেনে ঢুকলো। সেখানে কৌশল্যা দেবী সারাদিনের পরিশ্রমের পর প্রথমবারের মতো একটু বিশ্রাম নিতে প্লাস্টিকের চেয়ারে বসেছিলেন। তিনি কোমর সোজা করতেও পারেননি। তখনই সোমার ছায়া তার ওপর পড়ল। সোমা ফিসফিস করে কিন্তু কড়া গলায় বলল, মা উঠুন, এখনই উঠুন। আদিত্যের গাড়ির শব্দ আসতে পারে। কৌশল্যা দেবী তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি তো শুধু জলের বোতলগুলো ভরে ফ্রিজে রাখছিলাম। সোমা তার হাত থেকে বোতলটা ছিনিয়ে নিয়ে জোরে স্ল্যাবে আছাড় মারল। সোমা হাত ধরে টানতে টানতে বলল, আরে এসব ছাড়ুন, আপনি চুপচাপ নিজের ঘরে যান, আর সাবধান, আগামী 1 ঘন্টা যদি বাইরে বেরো। কৌশল্যা দেবী অবাক হয়ে বললেন, কিন্তু বৌমা, আদিত্য তো আসছে, আমি তাকে একটু জল দিই। আর মিথ্যে কেন বলবো, আজ তো সব কাজ আমিই করেছি।
সোমার চোখে হঠাৎ এক নিষ্ঠুর ঝিলিক দেখা দিল। সে কৌশল্যা দেবীর মুখের একেবারে কাছে এসে দাঁড়ালো। সোমা হুমকির স্বরে বলল, আপনার জিদটা খুব বেশি চলতে শুরু করেছে। যদি আদিত্যের সামনে মুখ খুলে বলেন যে সব কাজ আপনি করেছেন, তাহলে কাল থেকে আপনার যে থাইরয়েড আর ব্লাড প্রেশারের দামি ওষুধ আসে সব বন্ধ করে দেব। তখন বিছানায় পড়ে পড়ে কষ্ট পাবেন, বুঝেছেন? কৌশল্যা দেবীর বুক কেঁপে উঠল। অসুখ আর অসহায়তা তাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে ওষুধ বন্ধ হয়ে যাওয়ার ভয় তার কাছে মৃত্যুর থেকেও বড় হয়ে উঠেছিল। তার চোখে জল ভরে এলো, কিন্তু ঠোঁটে যেন তালা পড়ে গেল। তিনি মাথা নিচু করে চোরের মতো নিজেরই বাড়ির কোণের ছোট্ট ঘরে চলে গেলেন। এরপর সমান নাটক শুরু হয়ে গেল। সে প্রথমে কিচেনে ঝোলানো নোংরা অ্যাপ্রনটা গলায় পরে নিল, নিজের মসৃণ চুলের খোপা এলোমেলো করে দিল, আর ইচ্ছে করে কয়েকটা চুলের গোছা মুখের ওপর ঝুলিয়ে দিল যাতে তাকে অগোছালো লাগে। তারপর কিচেনের স্ল্যাবে রাখা আটা থেকে একটু শুকনো আটা তুলে গাল আর কপালে মাখল। সিঙ্কের কাছে গিয়ে মুখে জল ছিটিয়ে দিল, যেন মনে হয় ঘামে ভিজে আছে। পরিষ্কার কিচেনে ইচ্ছা করে কাটা সবজি আর ছুরি ছড়িয়ে দিল। এখন কিচেনটা এমন লাগছিল যেন সেখানে যুদ্ধ হয়েছে। সোমা ড্রয়িং রুমে এসে এসি বন্ধ করে দিল, পাখাটাও ধীরে করে দিল যাতে ঘরে গরম লাগে। সে সোফার কোনায় ক্লান্ত হয়ে বসে পড়ল, এক হাত দিয়ে মাথা ধরে গভীর গভীর নিঃশ্বাস নিতে লাগলো। দরজার আড়াল থেকে কৌশল্যা দেবী সব দেখছিলেন। তিনি দেখছিলেন সারাদিনের তার কঠোর পরিশ্রমের কৃতিত্ব নেওয়ার জন্য কিভাবে তার বৌমা এক মুহূর্তে পুরো নাটক সাজিয়ে ফেলল। তিনি কিছু বলতে চেয়েছিলেন, চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু ওষুধ বন্ধ হয়ে যাওয়ার ভয় তার গলা চেপে ধরেছিল। ঠিক তখনই টিং টং করে দরজার ঘন্টা বেজে উঠল। সোমার মুখে এখন আর ক্লান্তি নয়, বরং অসহায় এক নারীর মুখোশ। সে টলতে টলতে দরজার দিকে গিয়ে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আছে আদিত্য, তার চোখে মুখে ক্লান্তি। আদিত্য হাসতে হাসতে বলল, হে বেবি, গুড ইভিনিং। সোমা কিছু বলল না, শুধু একটা ফ্যাকাশে ব্যথা ভরা হাসি দিল এবং দরজার চৌকাটে ভর দিয়ে দাঁড়ালো। তার শ্বাস দ্রুত চলছিল, অবশ্যই সবটাই অভিনয়। সে ভাঙা গলায় বলল, গুড ইভিনিং আদিত্য, আপনি এসে গেছেন? উফ, ব্যাগটা দিন, আমি রাখি। সে কাপা হাতে ব্যাগ নিতে গেল। আদিত্য তাড়াতাড়ি তার হাত ধরে ফেলল। তার চোখ পড়ল সোমার চেহারার দিকে। আদিত্যের হাসি মিলিয়ে গেল। সে উদ্বিগ্ন হয়ে বলল, সোমা থামো, ব্যাগটা ছেড়ে দাও। তুমি এত ক্লান্ত দেখাচ্ছ কেন? তোমার এই অবস্থা কেন? শরীর ঠিক আছে তো? সোমা ধীরে ধীরে সোফার দিকে গেল এবং হঠাৎ এমনভাবে বসে পড়ল যেন আর দাঁড়িয়ে থাকার শক্তিই নেই। সে দুই হাত কোমরে রেখে মুখে ব্যথার রেখা ফুটিয়ে তুলল, ঠিক যেভাবে আসলে কৌশল্যা দেবী করতেন। সোমা কুমিরের চোখের জল মুছতে মুছতে বলল, কি বলবো আদিত্য, আজকের দিনটা তো পাহাড়ের মতো ছিল। সকাল থেকে এক মিনিটও বসার টাইম পাইনি। জল খাবার বানালাম, তারপর পুরো বাড়ি ঝাড়ু পোছা করলাম, তারপর লাঞ্চ, তারপর কাপড় ধোয়া, তারপর সেগুলো ইস্ত্রি করা, আর এখন ডিনার। সে কোমর ধরে কাতর স্বরে বলল, আহা, মনে হচ্ছে আমার কোমরটা ভেঙে যাবে। আদিত্য তাড়াতাড়ি এক গ্লাস জল এনে তার মুখে ধরল। সোমা এমনভাবে জল খেলো যেন মরুভূমি থেকে এসেছে। আদিত্য অবাক হয়ে বলল, তুমি একা এত কিছু করছিলে? কিন্তু মা তো বাড়িতেই ছিলেন, উনি কি তোমাকে সাহায্য করেননি? সোমা গ্লাসটা টেবিলে রেখে একটা গভীর মিথ্যা দীর্ঘশ্বাস ফেলল। সে কিচেনের দিকে এবং তারপর মায়ের বন্ধ ঘরের দিকে ইশারা করল। সোমা অসহায়তার অভিনয় করে বলল, মা, আরে থাক না আদিত্য, কেন বিষয়টা বাড়াচ্ছ? তুমি তো জানো বুড়ো বয়সে শরীর সঙ্গ দেয় না। উনি তো সকালে পরোটা খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন, তারপর আর ওঠেননি। আমি ডাকিনি, ভাবলাম বয়স্ক মানুষ একটু বিশ্রাম নিক, তাই পুরো বাড়িটা আমি একাই সামলালাম। ভাবলাম পারবো, কিন্তু দেখো। সোমা নিজের হাত এগিয়ে দিল। তার তালুতে একটা পুরনো ছোট্ট দাগ ছিল, যেটা সে কুকিং ক্লাসে পেয়েছিল, কিন্তু সে এমনভাবে দেখালো যেন আজই করেছে। সে বলল, দেখো, তোমার আর মায়ের জন্য রুটি বানাতে বানাতে কখন হাতটা পুড়ে গেল টেরই পাইনি। ঠিক সেই সময় বন্ধ ঘরের ভিতরে কৌশল্যা দেবী নিজের আসল পোড়া কবজিতে টুথপেস্ট লাগাচ্ছিলেন।
জ্বালায় তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু বাইরে ছেলের কথা শুনে হৃদয়ের জ্বালা সেই শারীরিক ক্ষতের থেকেও বেশি হয়ে উঠেছিল। আদিত্যর মুখ গম্ভীর হয়ে গেল। স্ত্রীর এই ত্যাগ দেখে তার মনে সহানুভূতি জাগল, আর মায়ের বিশ্রাম দেখে রাগ। তার মনে হলো নতুন বউ এত কষ্ট করছে, আর মা আরামে শুয়ে আছে। আদিত্য মুঠি চেপে বলল, ওহ, মাও না, আমি মানছি তার বয়স হয়েছে, কিন্তু একটু সবজি কেটে দিতে পারতেন না? সোফায় বসে কাপড় গুছিয়ে দিতে পারতেন না? তুমি এই বাড়িতে নতুন, এখনো অভ্যস্ত নও, তবুও এত কিছু করছো, আর তিনি সারাদিন ঘুমোচ্ছেন। সোমা আদিত্যের কাঁধে মাথা রাখল, যাতে আদিত্য তার মুখে ভেসে ওঠা সেই কুটিল হাসিটা দেখতে না পায়। সে ধীরে ধীরে আগুনে ঘি ঢালল। থাক না, রাগ করো না, হয়তো উনি আমার হাতের রান্না খেতেই বেশি পছন্দ করেন, তাই নিজে ওঠেন না। আমি বাম লাগিয়ে নেব, তুমি ফ্রেশ হয়ে নাও। আদিত্য মাথা নাড়ল। না সোমা, এটা ঠিক নয়। ডাক্তার তোমাকে স্ট্রেস নিতে বারণ করেছে। আমি এখনই মায়ের সাথে কথা বলছি। আদিত্য রাগে উঠে দাঁড়ালো এবং দ্রুত মায়ের ঘরের দিকে হাঁটতে লাগলো। সোমা সোফায় হেলান দিয়ে বসলো। ফোনটা তুলে স্ক্রিনে নিজের মুখ দেখলো। তার ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবলো এবার মজা আসবে। যখন ছেলে নিজের মাকেই ধমক দেবে। ঘরের ভিতরে কৌশল্যা দেবী দরজার পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়ে জল ঝরছিল। তিনি আঁচল মুখে চেপে ধরলেন, যাতে কান্নার শব্দ বাইরে না যায়। যে ছেলেকে তিনি নিজের রক্ত ঘাম দিয়ে বড় করেছেন, সে আজ একটা মিথ্যার প্ররোচনায় তার সাথেই ঝগড়া করতে আসছে। তিনি মনে মনে ভেঙে পড়ে বললেন, বাবা, যে মায়ের হাতের ফোসকা তুই ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখিসনি, আজ তোর চোখে বউয়ের মিথ্যে ঘাম আর নকল ক্ষতই পড়ল। তোর জন্য আমি নিজের আঙ্গুল পুড়িয়েছি, কোমর ভেঙে কাজ করেছি, আর তুই আমাকেই অলস ভাবছিস? হে ভগবান, এ কেমন বিচার! বউ এসিতে ঘুমোলো, মা আগুনে পড়ল, কিন্তু সহানুভূতি পেল সেই, যে শুধু অভিনয় করলো। ঠিক তখনই দরজার হাতল খুললো। আদিত্য ঘরে ঢুকতে যাচ্ছে। কৌশল্যা দেবী তাড়াতাড়ি চোখের জল মুছে শুয়ে পড়ার ভান করলেন, যাতে ছেলের মনে না হয় তিনি দরজায় দাঁড়িয়ে সব শুনছিলেন। না হলে সোমা তাকে বাড়ি থেকেই বের করে দেবে। আদিত্যের মুখ রাগে লাল হয়ে আছে। সে চিৎকার করে বলল, বাহ মা, বাহ, সত্যি আপনাকে মানতে হবে। বাইরে সোমা ব্যথায় কাতরাচ্ছে, তার কোমর ভেঙে যাচ্ছে, আর আপনি এখানে আরামে এসির হাওয়ায় ঘুমোচ্ছেন। কৌশল্যা দেবী কাপা হাতে চশমাটা তুলে চোখে দিতে লাগলেন। বাবা, তুই কখন এলি? আমি তো শুধু। আদিত্য কথা কেটে চেঁচিয়ে উঠল, থামুন মা, আমাকে মিথ্যে কথা শুনতে হবে না। সোমা সব বলেছে। সকাল থেকে সে একাই পুরো বাড়ি সামলেছে, ঝাড়ু, পোছা, রান্না, কাপড়, আর আপনি আপনি তাকে এক গ্লাস জলও দেননি। আপনার লজ্জা করে না? সে তো এখনো বাচ্চা, এই বাড়িতে নতুন। ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছে, আর আপনি তার দিয়ে কাজ করাচ্ছেন। কৌশল্যা দেবীর ইচ্ছে হচ্ছিল চিৎকার করে বলতে, বাবা, আমার কবজিটা দেখ, আমার পাগুলো দেখ, আমি সকাল 5টা থেকে দাঁড়িয়ে আছি। কিন্তু তখনই তিনি দরজার বাইরে সোমার ছায়া দেখতে পেলেন। সোমা দাঁড়িয়ে সব শুনছে। যদি তিনি মুখ খোলেন, তবে কাল থেকে ওষুধ বন্ধ। তিনি মাথা নিচু করে ফেললেন। কৌশল্যা দেবী ভাঙা গলায় বললেন, আমার আমার ভুল হয়েছে বাবা, শরীরটা সঙ্গ দিচ্ছিল না। আদিত্য হতাশ হয়ে মাথা চেপে ধরল এবং তিক্ত গলায় বলল, শরীর সঙ্গ দিচ্ছিল না, নাকি মনটা ঠিক নেই? বাবা বেঁচে থাকতে তো আপনি পুরো বাড়ির কাজ করতেন। এখন কি হলো? সোমা আরাম করলেই কি আপনার জ্বালা করে? দেখুন মা, আমি সারাদিন অফিসে খাটি, যাতে আপনাদের আরাম দিতে পারি। বাড়ি ফিরে আমি এই শাশুড়ি বৌমার নাটক দেখতে পারবো না। আদিত্য এক পা সামনে এগিয়ে এসে আঙ্গুল তুলে বলল। সেই আঙ্গুল যেন ছুরির মতো কৌশল্যা দেবীর বুকে গিয়ে বিঁধল। আদিত্য কঠোর গলায় বলল, কান খুলে শুনে নিন মা, সোমা আমার স্ত্রী। যদি আপনার জন্য তার শরীর খারাপ হয় বা তাকে সামান্য স্ট্রেস নিতে হয়, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি যদি বাড়ির কাজে সাহায্য করতে না পারেন, তাহলে অন্তত বোঝা হয়ে থাকবেন না। বোঝা, এই শব্দটা কৌশল্যা দেবীর কানে যেন গলিত সীসার মতো ঢুকে গেল। যে ছেলেকে তিনি নিজের গর্ভে
9 মাস বোঝানো বরং আশীর্বাদ ভেবে ধারণ করেছিলেন, আজ সেই ছেলেই তাকে বোঝা বলে দিল। আদিত্য ঝট করে ঘরের লাইট বন্ধ করে দিল। সে ঠান্ডা গলায় বলল, এখন ঘুমিয়ে পড়ুন। যাই হোক, সারাদিন তো এটাই করেছে। এরপর দরজাটা আবার জোরে বন্ধ হয়ে গেল। ঘরের ভিতরে আবার অন্ধকার নেমে এলো। কিন্তু এবার অন্ধকার শুধু ঘরেই নয়, কৌশল্যা দেবীর পুরো জীবনেই অন্ধকার নেমে এলো। তিনি আঁচল মুখে গুজে হাঁটুর মধ্যে মাথা লুকিয়ে অন্ধকারে নিঃশব্দে কাঁদতে লাগলেন। তার পোড়া কবজি প্রচণ্ড ব্যথা করছিল, কিন্তু তার থেকেও অনেক বেশি জ্বলছিল আজ তার মাতৃত্ব। আর বাইরে হলঘরে সোমা নিজের স্বামীর বুকে মাথা রেখে নিজের জয়ের আনন্দ উপভোগ করছিল। রাত তখন 11টা। ডাইনিং টেবিলে নীরবতা ছেয়ে আছে, শুধু চামচের প্লেটের সাথে ঠোকাঠুকির শব্দ শোনা যাচ্ছে। সোমা খুব নাজুক ভঙ্গিতে মাথা উঁচু করে চামচ দিয়ে ভাত খাচ্ছে। তার মুখে স্পষ্ট জয়ের হাসি। আর অন্যদিকে কৌশল্যা দেবী ডাইনিং টেবিলের কোণের চেয়ারে এমনভাবে সংকুচিত হয়ে বসে আছেন যেন তিনি কোনো অপরাধী। তার থালায় রয়েছে শুকনো রুটি আর সামান্য ডাল। তার বাঁ হাতটা টেবিলের নিচে লুকিয়ে আছে, আর তিনি ডান হাত দিয়ে ধীরে ধীরে রুটির টুকরো ছিঁড়ে খাচ্ছেন। ঠিক তখনই আদিত্য তার মায়ের দিকে তাকালো। সে এখনো খুব রাগে ফুঁসছে, কিন্তু নুনের ডিব্বেটা মায়ের দিকেই রাখা ছিল। তাই সে বিরক্ত গলায় বলল, মা, ডালে নুন কম লাগছে, একটু নুনের ডিব্বেটা এগিয়ে দেবেন? কৌশল্যা দেবী এক মুহূর্তের জন্য থেমে গেলেন। নুনের ডিব্বেটা তার ডান দিকে একটু দূরে রাখা ছিল। অভ্যাস মতো তিনি তাকে তুলতে নিজের ডান হাতটা সামনে বাড়ালেন। যেই তিনি হাত বাড়ালেন, তার শাড়ির আঁচলটা কবজি থেকে পিছনে গেল। সেখানে কবজির ঠিক উপরে একটা গভীর লাল আর কালচে হয়ে যাওয়া ঘা ছিল। চামড়া উঠে গিয়েছিল, আর তার উপর ফোস্কা পড়েছিল, যেটা দুপুরে প্রেসের গরমে পুড়ে হয়েছিল। আর তার ঠিক পাশেই একটা গভীর দাগ ছিল, যা সোমার ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাওয়ার কারণে লেগেছিল। আদিত্যর চোখ যেই সেই ভয়ঙ্কর ঘাটার উপর পড়ল, তার হাতে ধরা খাবারের কৌটোটা যেন হাতেই থেমে গেল। সে বিদ্যুতের গতিতে মায়ের কবজিটা ধরে ফেলল। চোখ বড় বড় করে কাপা গলায় বলল, মা, এটা এটা কি? হে ভগবান, এত গভীর ঘা, আর এই দাগটা! এটা দেখে তো মনে হচ্ছে যেন কেউ মেরেছে বা জোরে চেপে ধরেছে। কৌশল্যা দেবীর পুরো শরীর যেন কেঁপে উঠল, যেন বিদ্যুৎ লেগেছে। তিনি তাড়াতাড়ি হাতটা টেনে নেওয়ার চেষ্টা করলেন এবং সঙ্গে সঙ্গে আঁচল দিয়ে ঢেকে ফেললেন। তার চোখে নিজের ব্যথার সোমার বলা কথাগুলোর ভয়টাই বেশি ছিল। কৌশল্যা দেবী তোতলাতে তোতলাতে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, কিছু না বাবা, ও ও রুটি সেঁকতে গিয়ে তাওয়ার ধার লেগে গেছে। আর এই নীল দাগটা আমি দরজার চৌকাতে ধাক্কা খেয়েছিলাম। বুড়ো বয়স তো, ঠিকমতো দেখতে পাই না। সামনে বসে থাকা সোমা এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তার হাত থেকে চামচটা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গেই নিজের চাল বদলে ফেলল। সোমা উদাসীন ভঙ্গিতে কথাটা চাপা দিয়ে বলল, হ্যাঁ আদিত্য, মা আজকাল খুবই অসাবধান হয়ে গেছেন। আমি তো বলেছিলাম থাক, আমি রুটি বানিয়ে দেব, কিন্তু শোনেই না। জেদ করে কিচেনে ঢুকে পড়লেন আর হাত পুড়িয়ে ফেললেন। এখন আপনিই ওনাকে বুঝিয়ে বলুন। আদিত্য সোমার কথা শুনল, কিন্তু এবার সে আগের মতো মাথা নাড়ল না। সে খাওয়া ছেড়ে দিল। তার চোখ মায়ের ঢাকা হাতটার উপর স্থির হয়ে রইল। তার মাথা তখন একজন গোয়েন্দার মতো কাজ করতে শুরু করলো। আদিত্য মনে মনে বিশ্লেষণ করতে লাগলো, মিথ্যে, এটা সাদা মিথ্যে। রুটি বানাতে গিয়ে যদি হাত পড়ে, তাহলে আঙ্গুলের ডগায় বা হাতের তালুর ধারেই পড়ে, কিন্তু কবজির উপরের অংশটা তাওয়ার সাথে কিভাবে লাগতে পারে? আর এই ঘা, এটা কোনো গোল তাওয়ার দাগ নয়, বরং কোনো তীক্ষ্ণ ভারী জিনিসের, যেমন চিমটার নোকের মতো লাগছে। আর এই নীল দাগ দরজায় ধাক্কা লাগলে কপাল বা কাঁধে লাগে, কবজির ভেতরের দিকে নয়। এই দাগটা এমন যেন কেউ কবজিটা মুচড়ে ধরেছে বা জোরে ধাক্কা দিয়েছে। মা গত 40 বছর ধরে রুটি বানাচ্ছেন, ওনার কাছ থেকে এমন বাচ্চা সুলভ ভুল কিভাবে হতে পারে? আদিত্য ধীরে ধীরে মাথা তুলে সোমার দিকে তাকালো। সোমা জল খাচ্ছিল, কিন্তু গ্লাসটা ধরে থাকা তার আঙ্গুলগুলো সামান্য কাঁপছিল। তার চোখে চিন্তা নয়, বরং একটা চোরের মতো ভয় ছিল, যে ধরা পড়ে যাওয়ার আতঙ্কে থাকে।
আদিত্য বুঝে গেল ডালে কিছু কালো নয়, পুরো ডালটাই কালো। সে কিছু বলল না, শুধু চুপচাপ উঠে দাঁড়ালো। সোমা, আমার পেট ভরে গেছে, আমি ঘুমোতে যাচ্ছি। পরের দিন সকাল 9টায় আদিত্য তৈরি হয়ে হল ঘরে এলো। সে নিজের ল্যাপটপ ব্যাগটা তুলে নিল। সোমা সোফায় বসে ম্যাগাজিন পড়ছিল, অথবা পড়ার ভান করছিল। আদিত্য শান্ত গলায় বলল, সোমা, আমি অফিসে যাচ্ছি। আজ খুব জরুরি একটা ক্লায়েন্ট মিটিং আছে, হয়তো রাতে দেরি হবে, ডিনারের ব্যবস্থা করো না। সোমার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। স্বামী দেরিতে ফিরবে মানে আজ আবার সারাদিন তার রাজত্ব চলবে। উৎসাহ লুকিয়ে সোমা বলল, ওকে জানো, কোনো সমস্যা নেই, কাজ তো জরুরি, আপনি আরামে আসবেন, আমি বাড়ি ভালো করে সামলে নেব, লাভ ইউ, বাই। সোমার মুখে যেন স্বস্তির ছাপ পড়ল। মনে হলো যেন কাটা বেরিয়ে গেছে, এখন সে সাথী। আদিত্য মায়ের ঘরের দিকে তাকালো, দরজা বন্ধ ছিল। ভারী মন নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, গাড়ি স্টার্ট করে চলে গেল। সোমা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করলো এবং কাটা লাগিয়ে দিল। সোমা নিজের সাথে নিজেই বলল, চল, বিপদ কাটলো, এখন ওই বুড়িটাকে দেখাই গত রাতে হাত দেখানোর সাহস কিভাবে হলো। কিন্তু আদিত্য অফিসে যায়নি। সে গাড়িটা সোসাইটির বাইরে নিয়ে গিয়ে দুটো গলি পরে একটা গাছের নিচে পার্ক করলো। সে নিজের কবজির ঘড়ির দিকে তাকালো, 5:30 বাজছে। স্টিয়ারিংয়ে মুঠি মেরে আদিত্য মনে মনে বলল, যদি মা সত্যিই ঘুমিয়ে থাকেন তাহলে বাড়ি শান্ত থাকবে, আমি আমার সন্দেহের জন্য মাফ চাইব। কিন্তু যদি আমার সন্দেহ ঠিক হয়, তাহলে এখন ওই বাড়ির ভিতরে অন্য কোনো দৃশ্যই চলছে। আদিত্য গাড়ির ভিতরেই নিজের চামড়ার জুতো খুলে ফেললো এবং স্পোর্টস শু পরে নিল, যাতে হাঁটার শব্দ না হয়। সে গাড়ি থেকে নেমে চুপিসারে আবার নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। সে প্রধান গেট দিয়ে ঢোকেনি, সে বাড়ির পিছনের দিকে গেল, যেখানে কিচেনের ব্যাকডোর ছিল। সৌভাগ্যবশত সেই দরজার একটা অতিরিক্ত চাবি সবসময় আদিত্য নিজের ওয়ালেটের গোপন পকেটে রাখত, যেটা সোমা জানত না। কাপা হাতে সে চাবিটা তালায় ঢুকিয়ে ধীরে ধীরে শব্দ না করে দরজাটা খুলল। সে দরজাটা আলতো করে ঠেললো। কিচেন থেকে শব্দ আসছিল, বাসন পড়ে যাওয়ার শব্দ, আর কারো চাপা চিৎকার। আদিত্যর হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করতে লাগলো। সে সিঁড়ির আড়ালে লুকিয়ে নিজের ফোন বের করে ভিডিও রেকর্ডিং চালু করলো। এখন তার সামনে সত্যিটা আসতে চলেছে। সকাল 9:30। এই সময়ে আদিত্য শ্বাস আটকে রেখে বিড়ালের মতো পায়ে পায়ে পেছনের দরজা দিয়ে কিচেনে ঢুকলো। সে নিজেকে ফ্রিজ আর দেওয়ালের মাঝের ফাঁকে লুকিয়ে ফেলল। সেখান থেকে সে হলঘরের পুরো দৃশ্য দেখতে পাচ্ছিল, কিন্তু হলঘরে বসে থাকা মানুষ তাকে দেখতে পাচ্ছিল না। সে পকেট থেকে ফোন বার করে ভিডিও রেকর্ডিং চালু রাখলো। আদিত্য যা দেখলো তাতে তার রক্ত যেন ফুটতে লাগলো। হলঘরের সোমা সোফায় রাজাদের মতো পা ছড়িয়ে শুয়েছিল। টিভিতে জোরে শব্দে কোনো পার্টির গান বাজছিল। এক হাতে তার চায়ের মগ আর অন্য হাতে ফোন। সে নিজের মায়ের সাথে কথা বলছিল। সোমা ফোনে হেসে হেসে বলছিল, হ্যাঁ মা, আদিত্যকে একেবারে বোকা বানিয়ে দিয়েছি। সেভাবে তার আদরের মা নাকি বুড়ো বয়সের অসুখে ভুগছে। বেচারা আমার স্বামী, সে কি জানে তার মাকে দিয়ে আমি বাড়ির কাজ করাই ঠিক একটা কাজের মেয়ের মতো। কাজের মেয়েও টাকা চায়, কিন্তু এই বুড়িটা তো ফ্রিতেই কাজ করে। সোমা চায়ের এক চুমুক নিয়ে আবার হেসে বলল, আর জানো, কাল ইস্ত্রিটা একটু জোরেই লেগে গিয়েছিল বুড়ির কবজিতে। আদিত্য যদি রাতে দেখে ফেলতো তাহলে ঝামেলা হয়ে যেত, কিন্তু আমি সামলে নিয়েছি, বলে দিয়েছি অসাবধানতায় পুড়ে গেছে। বোকা লোকটা বিশ্বাসও করে ফেলেছে। ওদিকে কিচেনের মেঝেতে বসেছিল 60 বছরের কৌশল্যা দেবী। তাদের সামনে ভারী পাথরের ইমামদস্তা রাখা ছিল। তিনি তাজা মশলা পিষছিলেন। প্রতিবার যখন তিনি সেই ভারী পাথরটা তুলতেন, তখন তার পোড়া কবজিতে অসহ্য যন্ত্রণা হতো। মুখ থেকে শীষ শীষ শব্দ বেরিয়ে আসতো, কিন্তু তবুও তিনি থামছিলেন না। ঠিক তখনই সোমার চোখ কিচেনের দিকে পড়ল। সোফা থেকে চিৎকার করে সে বলল, এই বুড়ি, হাত এত ধীরে চলছে কেন? নাটক করিস না, তোর ছেলে তো অফিসে চলে গেছে, এখন তোকে বাঁচানোর কেউ নেই। কান খুলে শুনে নে, যদি 10 মিনিটের মধ্যে এই মশলাটা না পিষিস তাহলে কাল তো শুধু হাত পুড়িয়েছিলাম, আজ এই ফুটন্ত চা তোর মুখে ঢেলে দেব, বুঝেছিস? কৌশল্যা দেবীর হৃদয় ভয়ে কেঁপে উঠল। ভয় তিনি আরো জোরে হাত চালাতে লাগলেন। তার চোখ থেকে ঝরে পড়া অশ্রু সেই মশলার সাথে মিশে যাচ্ছিল।
আদিত্য আর সহ্য করতে পারল না। তার চোখ থেকেও জল ঝরছিল, কিন্তু সেটা দুঃখের নয়, ভয়ঙ্কর রাগের। সে কিচেনের দিক থেকে বেরিয়ে এলো একেবারে নিঃশব্দে। মেঝেতে বসে থাকা মা তাকে দেখে ফেললেন। তার চোখে হঠাৎ একটা আলো জ্বলে উঠল। তিনি ইশারায় বললেন, বাবা কিছু বলিস না। কিন্তু আদিত্য হাতের ইশারায় মাকে চুপ থাকতে বলল। সে নিঃশব্দে হলঘরে গিয়ে সরাসরি সোমার সোফার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। সোমা কিছুই টের পেল না। সোমা ফোনে বলছিল, আচ্ছা মা রাখছি, একটু উঠে ওই বুড়িটার ক্লাস নিতে হবে, না হলে মাথায় চড়ে বসবে। সে ফোনটা রেখে সোফা থেকে উঠতে ঘুরতেই দেখলো তার মুখ আদিত্যর থেকে মাত্র 2 ইঞ্চি দূরে। সোমার চিৎকার গলারই আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছে আদিত্য। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল, কপালের শিরাগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত করে চেপে ধরা। সোমার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে ধপ করে মেঝেতে পড়ল। তার মুখের সব রক্ত যেন শুকিয়ে গেল। সে তোতলাতে তোতলাতে ঘামে ভিজে বলল, আহ আদিত্য, আপনি তো আপনি তো মিটিংয়ে। আদিত্য ভয়ঙ্কর শান্ত কিন্তু কাঁপিয়ে দেওয়া গম্ভীর গলায় বলল, হ্যাঁ মিটিংয়ে গিয়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম যে বাড়িতে আমার দেবীর মতো মাকে এক জল্লাদের ভরসায় রেখে যাচ্ছি। সোমার ঠোঁট কাঁপতে লাগলো। সে আদিত্যর হাত ধরতে গেল। আদিত্যবাবু আমার কথা শুনো, আমি তো মায়ের সাথে মজা করছিলাম, আপনি ভুল বুঝছেন। আদিত্য ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল, যেন কোনো নোংরা জিনিস ছুঁয়ে ফেলেছে। সে দ্রুত কিচেনের দিকে গেল, নিচু হয়ে কৌশল্যা দেবীর হাত থেকে সেই ভারী পাথরটা নিয়ে একপাশে ছুঁড়ে ফেলল। তারপর কাঁপতে থাকা মাকে জড়িয়ে তুলে দাঁড় করালো। গলা ভারী হয়ে আদিত্য বলল, মা আমার দিব্যি, সত্যি করে বলো, এই হাত রুটি সেঁকতে গিয়ে পুড়েছে নাকি এই ডাইনিটা ইস্ত্রি দিয়ে পুড়িয়েছে? এবার কৌশল্যা দেবী আর মিথ্যে বলতে পারলেন না। ছেলের ভালোবাসা দেখে তার বুকের বাঁধ ভেঙে গেল। তিনি মাথা নিচু করে হাউ হাউ করে কেঁদে ফেললেন। তার নীরবতা আর অশ্রুই সব সত্যি বলে দিল। আদিত্য মাকে চেয়ারে বসিয়ে ঘুরে সোমার দিকে এগিয়ে গেল বাঘের মতো। সোমা ততক্ষণ পেছোতে লাগলো যতক্ষণ না তার পিঠ দেওয়ালে ঠেকে গেল। সোমা কাঁদতে কাঁদতে বলল, সরি আদিত্য, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো। আদিত্য গর্জে উঠল, সরি? কাল তুই আমার মায়ের নরম কবজিতে গরম ইস্ত্রি লাগিয়েছিস, আর আজ ওনার মুখে গরম চা ঢালতে যাচ্ছিলি। জানিস আমি চাইলে সব রেকর্ড করে পুলিশকে দেখাতে পারতাম, কিন্তু আজ আমার নিজের চোখে সত্যিটা দেখতে হয়েছিল। আদিত্যর চোখ পড়ল টেবিলের উপর রাখা গরম চায়ের উপর, যেটা সোমা খাচ্ছিল। সে হঠাৎ কাপটা তুলে দিল। সোমা ভয়ে চিৎকার করে উঠল, না আদিত্য না, আমাকে পোড়াবেন না। সে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল, কিন্তু আদিত্য সেই কাপ সোমার মুখে না ছুঁড়ে পুরো শক্তি দিয়ে সোমার খালি পায়ের কাছে মেঝেতে ছুঁড়ে মারল। কাঁচ ভেঙে ছিটকে গেল, গরম চা সোমার পায়ে ছিটকে পড়ল। সোমা লাফ দিয়ে সোফার উপর উঠে গেল। আদিত্য কঠোর গলায় বলল, কি হলো, শুধু কয়েক ফোঁটা চা পড়তেই এত ভয় পেয়ে গেলি? আমার মায়ের তো তুই মাংসই পুড়িয়ে দিয়েছিস। তুই কি ভেবেছিলিস আমি অফিসে বসে টাকা রোজগার করব, তোর বিলাসিতা চালাবো, আর তুই আমার মাকে দাসীর মতো কাজ করাবি? তুই শুধু মায়ের ভালোবাসা ভাগ করিসনি, তুই এক ছেলের বিশ্বাস আর এক স্বামীর সম্মান নষ্ট করে ফেলেছিস। আদিত্য গিয়ে মূল দরজাটা পুরো খুলে দিল। সে বলল, এখনই বের হয়ে যা, এই মুহূর্তে, এই কাপড়েই। সোমা কাঁদতে কাঁদতে বলল, আদিত্য আমি কোথায় যাব? মানুষ কি বলবে? আদিত্য ঠান্ডা গলায় বলল, ভাগ্য ভালো যে আমি তোকে শুধু বাড়ি থেকে বের করছি। যদি পুলিশ ডাকতাম আর সিনিয়র সিটিজেন অ্যাবিউজ অ্যাক্ট আর ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতাম, তাহলে তোর বাকি জীবন জেলের ঘানি টানতে টানতেই কাটতো। সেখানে সত্যিই তোকে মশলা পিষতে হতো। আদিত্য সোমার হাত ধরে তাকে দরজার বাইরে টেনে বের করে দিল। সে বলল, আমার উকিলের পাঠানো ডিভোর্সের কাগজ তোর মায়ের বাড়িতে পৌঁছে যাবে, এখন গিয়ে সেখানেই তোর নাটক কর। ধরাম করে দরজা সোমার মুখের সামনে বন্ধ হয়ে গেল। বাড়ির ভেতরে আবার নীরবতা নেমে এলো। আদিত্য আবার কিচেনে ফিরে এলো। কৌশল্যা দেবী এখনো ভয়ে কুঁকড়েছিলেন। আদিত্য মায়ের পায়ের কাছে মাথা রেখে ছোট্ট শিশুর মতো কাঁদতে লাগলো। সে বলল, মা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতেই পারিনি যে আমার নিজের বাড়িতেই তোমার এই অবস্থা হচ্ছিল। কৌশল্যা দেবী তার পোড়া হাত দিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি মৃদু হেসে বললেন, কিছু হয়নি বাবা, দেরি হলেও আমার রাম তো বনবাস থেকে ফিরে এসেছে।
সেদিন সেই বাড়ি থেকে শুধু একজন বউ বেরিয়ে যায়নি, সেই বাড়ি থেকে কলিযুগও বিদায় নিয়েছিল। বন্ধুরা, আপনারা এই গল্পটা কোথা থেকে দেখছেন? নিজেদের জায়গার নাম কমেন্টে অবশ্যই লিখবেন। গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, যাতে আমার পরের সব ভিডিও সবার আগে আপনারাই পান। ধন্যবাদ।